হ্যালো বন্ধুরা, গত এপিসোডে ইফ ফাংশনের ওপর আমরা যেটা করেছিলাম স্টুডেন্ট নেম এবং তার মার্কস, কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের মার্কস এবং সেই নিয়ে একটা টেবিল তৈরি করে এবার ইফ ফাংশন 5 রকমভাবে আমরা অ্যাপ্লাই করে বিভিন্নভাবে এই টেবিলের ওপর অ্যাপ্লাই করে 5টা কন্ডিশন দেখিয়েছিলাম। আজকেও ইফ ফাংশনের ওপর করব, কিন্তু এখানে কন্ডিশনটা কিন্তু অনেক কটা হবে। এখানে যেমন একটা কন্ডিশনের ওপর হয়েছিল, এখানে একের বেশি কন্ডিশনের ওপর এরকম 3টে তোমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান করে দেখাবো। যেমন ধরো প্রথম কন্ডিশন স্টুডেন্ট নেম, ওরকম 5টা স্টুডেন্ট নেম নিয়েছি। এটা 50টা, 500টা, 5000টা, অনেক বেশি হবে প্র্যাকটিক্যাল যখন কাজ করা হবে। এবার 3টে সাবজেক্ট নিয়েছি, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার। তাদের মধ্যে ধরা যাক এই নাম্বারগুলো একটা আরবিটারি, এটা এই নাম্বার পেয়েছে এরকম নয়, একটা আরবিটারি এই নাম্বারটা ধরে নিচ্ছে আমরা পেয়েছে। এবং কন্ডিশনটা হচ্ছে মার্কস গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 40 হবে অল সাবজেক্টে। এখানে যেমন দেখো 40, এটা 40 নিচে আছে, এটা 40-র উপরে আছে, আবার এটা 40-র নিচে আছে। এখানে দেখো দুটো সাবজেক্ট 40-র উপরে আছে, কিন্তু একটা সাবজেক্ট 40-র নিচে আছে। এখানে যেমন 3টে সাবজেক্টই 40-র উপরে আছে। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে 40-র উপরে পেতে হবে, 40 অথবা 40-র উপরে, তাহলেই একমাত্র রিমার্কসে পাস বলে লেখাটা আসবে, আদারওয়াইজ এটা ফেল বলে আসবে। ঠিক আছে, আদারওয়াইজ এটা ফেল বলে আসবে। 3টে সাবজেক্টেই কন্ডিশন ফুলফিল হতে হবে 40-র উপরে কন্ডিশনটা। এবং আরও দুটো অ্যাপ্লাই করে দেখাবো। তো প্রথমটা একটা একটা করে করা যাক, তারপরে আবার পরের দুটোই আমরা এক্সপ্লেন করছি এবং সেটা কীভাবে হবে সেটাও দেখাবো। তো এখানে আগে এটা ডিলিট করে নিই, এটা যেহেতু আগে থেকে করা ছিল। এখানে কি করতে হবে, যখন একের বেশি আসবে, আচ্ছা আমরা ইফ অ্যান্ড নিয়ে করাবো, ইফ অর নিয়ে করাবো। এবার ইফ অ্যান্ড আর ইফ অরের সঙ্গে পার্থক্যটা খুব ভালোভাবে বুঝে নেবে, কারণ দুটো দুরকম কন্ডিশনে অ্যাপ্লাই হবে। ইফ অ্যান্ডটা কখন হবে এখন ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে এটা এবং এটা এবং এটা, 3টে কন্ডিশন এবং দিয়ে হবে। যেমন এটাও 40 পেতে হবে, এটাও 40, ম্যাথও 40 পেতে হবে, কম্পিউটারও 40 পেতে হবে, তাহলে আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তাহলে এটা এবং এটা এবং এটা, এই যে এবং আসছে, তার মানে এখানে অ্যান্ড যোগ হবে। তার মানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে ইফ অ্যান্ড, ইফ তার সঙ্গে অ্যান্ড, অর নয় কিন্তু। তাহলে প্রথম কন্ডিশনটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব, সেম ইফ লিখলাম পাস ব্র্যাকেট, এবারে লিখব অ্যান্ড, যেহেতু এটা এবং এটা এবং এটা, তাহলে অ্যান্ড। এবারে যেটা লিখব সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এবার দেখো লজিক্যাল ওয়ান মানে ফার্স্ট কন্ডিশনটা, মানে ফার্স্ট কন্ডিশন 40 অথবা 40-র ওপর ফুলফিল করেছে কিনা। তাহলে সেটা কোথা থেকে পাওয়া যাবে, সেটা এই সেলটা থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই সেলটা গ্রেটার দ্যান অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 হয়ে গেল। এরপরে আসবে লজিক্যাল, এখানে দেখো লেখাটা ফুটে উঠেছে লজিক্যাল 2। তাহলে লজিক্যাল 2 মানে এই দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয় সেলটা আমরা সিলেক্ট করব, আবার গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে দেবো 40, কমা। এবার দেখো এখানে লজিক্যাল 3, যতগুলো এরকম কন্ডিশন আমরা দিতে চাইবো দিতে পারবো, লজিক্যাল 1, লজিক্যাল 2, লজিক্যাল 3, এরকমভাবে আমরা এগোবো। লজিক্যাল 3 হচ্ছে এই সেলটা, এই ডি, এটা অ্যাকচুয়ালি এটা আগে প্রথমটা হলো B3, তারপরটা হলো C3, তাহলে এখন হবে D3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 হলো। এই 3টে কন্ডিশন আমরা দিয়ে দিলাম। এইবার কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে কি শো করবে না, পাস। তাহলে ইনভাইটেড কমার মধ্যে আমরা লিখব পাস। আর যদি কন্ডিশন ফুলফিল না করে, আদারওয়াইজ যদি কন্ডিশনটা না ফুলফিল করে, তাহলে কি শো করবে, ফেল। তাহলে এখানে লিখে দিলাম ফেল, ব্র্যাকেট ক্লোজ। দেখো খুব সোজা ফর্মুলা, একটু
যুক্তি দিয়ে বুঝে নেবে, লজিক্যালি বুঝে নেবে, ওই জন্য লজিক্যাল 1, লজিক্যাল 2, লজিক্যাল 3 যুক্তি দিয়ে বুঝে নেবে। 3টে কন্ডিশন, এখানে যেহেতু 3টে সাবজেক্ট নিয়েছি, 3টে সাবজেক্টে 40 এবং তার বেশি হতে হবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 যদি হয় তাহলে এটা পাস শো করবে, আর যদি না হয় ফেল শো করবে। আমরা দেখো এন্টার মারলাম, এই দেখো ফেল শো করলো। এবার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে সেল নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়, তোমরা জানো। এখানে দেখো সেল নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা B5 চলে এসছে, C5, D5 চলে এসছে। তাহলে দেখো এখানে ফেল কেন ফেল না, এটা 40 নিচে, এইটা 40 নিচে, এটা 40 নিচে, তার মানে কন্ডিশনগুলো ফুলফিল করেনি। আর এটার 3টে কন্ডিশনই ফুলফিল করেছে, কারণ এটা 40-র উপরে আছে, সবকটা দেখো 40-র উপরে আছে। এইটার আবার এই দুটো কন্ডিশন 40-র নিচে আছে, তাহলে এটা ফুলফিল করেনি, তাহলে সেজন্য এখানে ফেল দেখিয়েছি। তাহলে এরকম যদি আমরা একটা খুব বড় টেবিল এবং বড় ডাটাবেস, 500, 5000, 1000, 10,000 এরকম স্টুডেন্টের এরকম ডাটা শিটের ওপর এরকম যদি কন্ডিশন নিয়ে নিই, তা এবং এখানে এই যে কালারটা আমি ম্যানুয়ালি করলাম, এখানে কন্ডিশনাল ফরম্যাটিংও যদি আমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করি, পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লাই করলে যারা পাস হবে বা 40-র ওপর হবে ওটা গ্রিন হয়ে যাবে, নিচে হলে রেড হয়ে যাবে, 40-র নিচে হলে ফেল হলে রেড হয়ে যাবে। এইসবগুলো যদি এখানে, যেগুলো আগে তোমাদের ভিডিওতে শিখিয়েছি কীভাবে কালারিংটা আনতে হয় কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে, সেগুলোও যদি অ্যাপ্লাই করে নিই, তাহলে এখানে আমাদের কাজটা আরও সোজা হয়ে যাবে এবং আমরা একটা কি বলবো গ্রাফিক মানে ছবির মাধ্যমে বুঝে যাব যে কে ফেল করেছে, কে পাস করেছে। শুধু নয়, ফেল করলে একরকম কালার, পাস করলে একরকম কালার। এখানে যেমন এখন কোনো কালারের ডিফারেন্স নেই, সবই এক কালার, তখন ওই কালারগুলো ওখানে আমরা ওরকমভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করে কালারও নিয়ে আসতে পারি, নিয়ে এসে এখানে এটা করে নিতে পারি। তাহলে আমাদের কাছে ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। পাস ফেল বা 40-র ওপর হলে পাস, 40-র নিচে হলে ফেল, এই ছবিটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। এবারে আমরা আমাদের আজকে দ্বিতীয় কন্ডিশনটা করব, কন্ডিশন 2। কন্ডিশন 2 কী বলেছি না, এখানে টেবিলটা একটু অন্যরকম, এটা বলছে, এটা মার্কস নিয়ে এতক্ষণ ধরে হচ্ছিল, এবার একটু অন্যরকম। যে মনে করা যায় আমরা যারা মাল ডেলিভারি করে, সেই মাল ডেলিভারি করলে তো একটা নাম্বার ওখানে দেয় যে আপনার এই নাম্বারের এগেনস্টে মালটা যাচ্ছে, কনসাইনমেন্ট নাম্বার বলো বা ট্র্যাকিং নাম্বার বলো, যেটাই বলো। আমরা এখানে একটা ফর এক্সাম্পল এই নাম্বার কটা নিয়েছি, এখানেও ওরকম 100, 1000, 5000, 10,000 এরকম ডাটাবেস থাকবে, এবং তার এগেনস্টে এই অর্ডার কনসাইনমেন্ট নাম্বার বা এই অর্ডার আইডির এগেনস্টে এটা ডিসপ্যাচ হয়ে গেছে। কবে ডিসপ্যাচ হয়েছে? এই তারিখে। পরেরটা অন দ্য ওয়ে, এখনও ডিসপ্যাচ হয়নি। তারপরেরটা ডিসপ্যাচ হয়েছে এত তারিখটা এইটা। তারপরেরটা অন দ্য ওয়ে। তারপরেরটা ডিসপ্যাচ হয়েছে কিন্তু এখনও ডেট বসেনি। তার মানে আমরা কোনো মাধ্যমে জেনেছি হয়তো যে হ্যাঁ ডিসপ্যাচ হয়ে গেছে, কিন্তু একদম 100% কনফার্ম নয় বলে কবে ডিসপ্যাচ হয়েছে সেই জন্য ডেটটা বসাইনি। এইবার আমরা যখন এটা রিপোর্টটা টানতে যাব এই দ্বারা একটা বড় ডাটাবেস থেকে, তাহলে আমরা একদম রিপোর্টটা নিতে চাইব যে একদম ফাইনালি ক্লোজ কোনগুলো হয়ে গেছে, মানে ফাইনালি ডিসপ্যাচ হয়ে ডেট বসে গেছে সেইগুলো। এরকম কনফার্ম নয়, বা 50% কনফার্ম 50% কনফার্ম নয় যে ডিসপ্যাচ হয়ে গেছে কিন্তু কবে হয়েছে জানি না, এরকম একটা কনফিউশনের মধ্যে নয়। যেটা একদম কনফার্ম, সেই কনফার্মের এগেনস্টে পাশাপাশি এইখানে রিমার্কসের কলমে ক্লোজড লেখা আস্তে 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 যাবে। তার মানে যেখানে ক্লোজ লেখা থাকবে না সেখানে বুঝবো হয় সেটা অন দ্য ওয়ে, অথবা সেটা ডিসপ্যাচ হয়ে গেছে। কবে হয়েছে ডেটটা এখনও কনফার্ম হয়নি, সেই জন্য এই ডাটাশিটে বসানো হয়নি। সেই জন্য আমরা কন্ডিশন নাম্বার 2টা কী করছি না, ডিসপ্লে দ্য রিমার্ক ক্লোজড। এই যে ডিসপ্লে দ্য রিমার্ক ক্লোজড ইফ ডিসপ্যাচ অ্যান্ড ডিসপ্যাচ ডেট ইজ নট এমটি। ডিসপ্যাচ ডেটটা এখানে যেমন ডিসপ্যাচ হয়ে গেছে কিন্তু ডিসপ্যাচ ডেটটা বসানো নেই, এখানে ডিসপ্যাচ হয়ে গেছে কিন্তু ডিসপ্যাচ ডেট বসানো আছে। তাহলে ক্লোজড রিমার্কসে সেইগুলোই আসবে যেখানে ডিসপ্যাচ আছে এবং ডেট আছে। তার মানে বুঝতে পারছো এখানে এবং কথাটা আবার এলো, মানে অ্যান্ড এখানে অ্যাপ্লাই হবে।
তাহলে যদি ডিসপ্যাচ হয়ে থাকে এবং তার ডেট থাকে, ইফ ডিসপ্যাচ অ্যান্ড ডেট, এরকমভাবে বুঝবে, লজিক্যালি এরকমভাবে জিনিসগুলো বুঝবে, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করতে আরও সুবিধে হয়ে যাবে। ইফ ডিসপ্যাচড এবং ডেট থাকে তাহলেই এখানে ক্লোজ রিমার্কস আসবে, যেমন এই দুটোর আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব? ইফ এবং অ্যান্ড দুটোই অ্যাপ্লাই করব, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করব সেইটাই তোমাদের এই ধরনের ডাটাবেস। এটা এই ধরনের এতক্ষণ ধরে যে আগের প্রথম দিনে বা দ্বিতীয় দিনে যেটা করছিলাম স্কুলের মার্কসের ওপরে, এবারে একটা অন্য ধরনের ডাটাবেসের উপর তোমাদের করে দেখাচ্ছি, যাতে তোমাদের বিভিন্ন ডিফারেন্ট ডাটা টেবিলের ওপর কাজ করতে, ইফ এবং অ্যান্ড এবং অর এইসব ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে কাজ করতে তোমরা শিখে যাও, জেনে যাও। তাহলে ইফ যেরকম বসাই, অ্যান্ড যেরকম বসাই, আবার ফার্স্ট ব্র্যাকেট। এইবার এইটা প্রথমে কন্ডিশনটা হচ্ছে এইটা ডিসপ্যাচ থাকতে হবে, তার মানে এই সেলটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করে কি লিখে দেবো আমরা? না, ডিসপ্যাচ। এই কন্ডিশনটা চেক করবে আগে যে ডিসপ্যাচ হয়েছে কি না। কন্ডিশন চেক হয়ে গেল, মানে এই সেলটা H3 যদি ডিসপ্যাচ ওখানে লেখা থাকে, তাহলে কি হবে? এইটা এইখানে এবার চেক করবে ডেটটা, এখানে ডেট বসানো আছে কি না। তাহলে এই সেলটার সেল নাম্বার কত? I3। এখানে দেখো চিহ্নটা দিচ্ছি, এটা লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে এখানে দিয়ে দিলাম ফার্স্ট ডবল ইনভাইটেড কমা ওপেন, ডবল ইনভাইটেড কমা ক্লোজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে ডিসপ্যাচ চেক করবে একটা কলম, একটা সেল নাম্বারে, আর একটা সেল নাম্বারে ডেট চেক করবে। যদি এটার মাঝখানে কিছু দিলাম না, কারণ যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সে নেবে না, যদি ব্ল্যাঙ্ক না থাকে তবেই সে নেবে, এই জন্য এটা দিলাম। তারপরে যদি দুটোই থাকে তাহলে কি দেখাবে? আমাদের কন্ডিশনটা কি? না, আমাদের কন্ডিশনটা হচ্ছে দুটোই যদি থাকে তাহলে আমাদের লেখাটা দেখাবে ক্লোজড। আর যদি ব্ল্যাঙ্ক থাকে, মানে ডিসপ্যাচ আছে কিন্তু ডেটটা নেই, তাহলে কি দেখাবে? তাহলে কিছু দেখাবে না, আমরা কিছু দেখাতে চাইছি না, ওটা ফাঁকা রাখবো। যখন আমরা রিপোর্ট টানবো সেই ফাঁকাগুলো দেখে আমরা চেস করব, এটা কেন ফাঁকা, ক্লোজ হয়নি কেন? না, এটা অন দেওয়া হয় সেই জন্য ক্লোজ হয়নি। আচ্ছা, এটা কেন ক্লোজ হয়নি? এটা ডিসপ্যাচ দেখাচ্ছে কারণ ডেটটা পড়েনি ওখানে। তার মানে এইভাবে আমরা রিপোর্টটাকে চেস করতে পারবো বা অ্যানালিসিস করতে পারবো। সুতরাং এখানে আমরা ডবল ইনভাইটেড কমা দিয়ে ব্ল্যাঙ্ক রাখবো, এখানে কিছু বসাচ্ছি না। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে ফর্মুলাটা একবার দেখে নাও, ক্লোজ করে দিয়ে আমরা এখানে এন্টার মেরে দিলাম। দেখো ক্লোজ চলে আসলো। এখানে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, এই তাহলে দুটোর এখানে ফুটে উঠলো, এই লাইনটা ফুটে উঠলো যে এটা ডিসপ্যাচ আছে, ডেট আছে এবং ক্লোজ আছে। ডিসপ্যাচ ডেট এবং আছে বলে এখানে ক্লোজ দেখালো, এখানেও ডিসপ্যাচ ডেট আছে বলে ক্লোজ দেখালো, কিন্তু এইটা আমাদের ক্লোজ দেখালো না কারণ এখানে ডেটটা নেই। কত সোজা বলো? ফর্মুলা যদি আমরা এরকমভাবে লজিক্যালি ভেবে অ্যাপ্লাই করি, আমাদের টেবিল থেকে রিপোর্ট অ্যানালিসিস করা, রিপোর্ট জেনারেট করা কত ইজি হয়ে যাবে। তাহলে ইফ এবং অ্যান্ডের ওপর আমরা দুটো কন্ডিশান দেখলাম। এবারে আসবো আজকে আমাদের থার্ড কন্ডিশান এবং লাস্ট কন্ডিশান। সেম জিনিস, সেম ডাটা টেবিল, অর্ডার আইডি ডিসপ্যাচ হয়েছে, কিন্তু এখানে প্যারামিটার্সটা চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে, ধরো এটা অর্ডার আইডির এগেনস্টে কাস্টমার মাল কিনেছে এবং সেই মালটার খরচা হয়েছে 3,000 টাকা, মানে কাস্টমারকে দিতে হয়েছে 3,000 টাকা, পে করতে হয়েছে 3,000 টাকা। এই অর্ডার এগেনস্টে যে মালটা গেছে, কোনো ধরো একটা ই কমার্স কোম্পানি, এটা ওটা ই কমার্স থেকে তো সবসময় এখানে মেটেরিয়ালস অনলাইনে পারচেস হয়, তাহলে পারচেস হলে একটা অর্ডার আইডি জেনারেট হয়, অর্ডার আইডি এগেনস্টে একটা মেটেরিয়ালস বা কিছু জিনিসপত্র কাস্টমারের বাড়ি যায়, কাস্টমার পেমেন্ট করে,
তাহলে এরকম ডিফারেন্ট অর্ডার আইডি এগেন্সে ডিফারেন্ট মেটেরিয়ালস গেছে, কাস্টমার এই অ্যামাউন্টগুলো পেমেন্ট করেছে। এবার কোম্পানি ভাবলো যে কাস্টমার 10,000 টাকার উপর মাল কিনেছে, 10,000 টাকাটা আমি এখানে ধরে নিয়েছি, এখানে তোমাদের মতো টেবিল তৈরি করে তোমরা অন্য ভ্যালু চুজ করবে, বা যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো অফিসে বা কোথাও কাজ করব তারা তাদের একটা কন্ডিশন দেবে, সেই অনুযায়ী কাজ করব। এখানে 10,000 টাকাটা আমি একটা ধরে নিয়েছি ফর্মুলাটা বোঝবার জন্য। তাহলে 10,000 টাকাটা মনে করো যে কোনো কোম্পানি, সেই কোম্পানি ভাবলো যেসব কাস্টমার, এরকম তো অফার থাকে যে এই মালটা কিনলে, এই দিনের মধ্যে কিনলে, এই অ্যামাউন্টে কিনলে এই ছাড়, এরকম তো থাকেই, কুপন সিস্টেম এরকম থাকে। তো এখানে 10,000 টাকার উপর যারা মাল কিনেছে তাদের 5% ক্যাশব্যাক দেবে কোম্পানি সেই কাস্টমারকে। এই হচ্ছে কন্ডিশন, ক্যাশব্যাক 5% ইফ ক্লোজড উইথ দ্য অ্যামাউন্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10,000। তাহলে এখানে সাদা চোখে দেখতে পাচ্ছি যে কোন কাস্টমার এখানে 10,000 টাকার উপর। হ্যাঁ, আর একটা কন্ডিশন হচ্ছে ইফ ক্লোজড। তাহলে এখানে দুটো কন্ডিশন কী হলো? প্রথম কন্ডিশন হতে হবে কাস্টমারের অ্যামাউন্টটা 10,000-এর ওপরে হতে হবে, আর দ্বিতীয় কন্ডিশনটা ক্লোজ মানে এই যে ডিসপ্যাচ হয়ে গেছে, কাস্টমার সেটাকে রিসিভ করে নিয়েছে তবে হতে হবে। কাস্টমার মালটা রিসিভ করেনি, তাকে তো আর 5% ক্যাশব্যাক দেওয়া যায় না। যদি এরকম হয় তাহলে হবে। হ্যাঁ, যেগুলো আগে থেকে ছাড় থাকে অলরেডি, সেখানে ঘোষণা করে থাকে ই কমার্সে অনেক, যে এই মোবাইলটার দাম এত, আপনি পাবেন এই মুহূর্তে কিনলে এই দামে পাবেন, সেটা আলাদা কথা। কিন্তু মাল ডিসপ্যাচ হয়ে যাওয়ার পর যে ক্যাশব্যাক, সেইটার কথা আমি বলছি। তাহলে সেটা যদি হয় তাহলে দুটো কন্ডিশন, এক হচ্ছে কন্ডিশন নাম্বার 1, এখানে এই ভ্যালুগুলো 10,000-এর উপরে হতে হবে, 10,000 অথবা 10,000-এর উপরে, এবং দ্বিতীয় কন্ডিশন ক্লোজ হতে হবে, কেসটাকে ক্লোজ হতে হবে, মানে মালটা ডিসপ্যাচ হয়ে কাস্টমার রিসিভ করে নিয়ে কাস্টমার সেটাকে নিয়েছে, তার মানে আমাদের তরফ মানে যে কোম্পানি ডেলিভারি করছে মালটা, তাদের তরফ থেকে কেসটা ক্লোজ হতে হবে। তাহলে দুটো কন্ডিশন, সেই জন্য এখানে ইফ এবং তার সঙ্গে অ্যান্ড জুড়বে। যদি এরকম হয় তাহলে কি হবে? দেখ, এটা 3,000, এটা তো কোনো সম্ভাবনাই নেই, যেহেতু 10,000-এর নিচে, এটা 11,000, এটা ক্লোজ, তাহলে এখানে ক্যাশব্যাকের একটা সম্ভাবনা আছে। এটা 30,000, কিন্তু এটা ওপেন, এখনও মালটা ডেলিভারি হয়নি, তাহলে সম্ভাবনা নেই। এখানে 2,400 সম্ভাবনা নেই। এখানে 15,000 সম্ভাবনা আছে, কিন্তু এখানে যখন চেক হচ্ছে দেখা যাচ্ছে এটা ওপেন আছে, ক্লোজ হয়নি, তাহলে এখানে ক্যাশব্যাক কাস্টমার পাবে না, এই মুহূর্তে পাবে না, পরবর্তী ক্ষেত্রে পেতে পারে। তাহলে একটা আমরা ইফ অ্যান্ড কীভাবে করে দেখব, সেটা এখন আমরা তোমাদের দেখাবো। দেখো কত ইন্টারেস্টিং টেবিল তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন সেম জিনিস ইফ অ্যান্ড আমরা একটা এক্সাম্পল দিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এখানে আমরা মাল্টিপল এক্সাম্পল দিয়ে করছি, যাতে তোমরা ডিফারেন্ট কন্ডিশনে কীভাবে ফর্মুলাগুলো ডিফারেন্টভাবে অ্যাপ্লাই হয় সেটা তোমরা বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো। আর এই যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে এগুলো জানছো, শিখছো, এর জন্য আমরা আশা করি যে তোমাদের কাছ থেকে ভিডিওগুলো দেখে একটু লাইক দেবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে যারা এই ধরনের টপিক শিখতে চায়, জানতে চায়, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনে অল বটমে ক্লিক করবে, যাতে এই ধরনের ভিডিও তোমরা নিয়মিত তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো, জানতে পারো যে ভিডিও রিলিজ হয়েছে, এবং সেই অনুযায়ী দেখে তোমরা শিখতে পারবে। লাইক অবশ্যই করো, আশা করব যত এরকম লাইক করবে আমাদের উৎসাহ বাড়বে, আমরা এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, আমরা উৎসাহ পাবো। তো আসা যাক এবার ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই হবে। কি করছিলাম? ইফ অ্যান্ডের ক্ষেত্রে এরকমভাবে অ্যাপ্লাই করব, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবার শুরু হবে। তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে সেলটাকে চেক করতে হবে যে সেটা 10,000-এর উপরে আছে কিনা, তার মানে এই সেলটা 10,000-এর উপরে আছে কিনা, 10,000 অথবা 10,000-এর উপরে, সেই জন্য গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু এটা চেক করবে। চেক করে 10,000 চেক করলো,
যে 10,000 আছে কি না। যদি এটা হয় তার মানে সেটা, এবং না সরি, এখানে 10,000 চেক করবে, আর দ্বিতীয় এই ডিসপ্যাচ ডেটের এখান থেকে চেক করবে সেই কন্ডিশনটা ক্লোজ না ওপেন। তাহলে এখানে লিখব যে চেক করো তুমি এটা ক্লোজ না ওপেন। তাহলে দুটো কন্ডিশন চেক হয়ে গেল। এক হচ্ছে 10,000 চেক হয়ে গেল, সেটা অ্যামাউন্টটা 10,000 কিনা বা 10,000 ওপরে কিনা। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ক্লোজ, সেটা হচ্ছে একটা এই কলম থেকে একটা এই কলম থেকে চেক হয়ে গেল। আচ্ছা, এখানে একটা সেল নাম্বারটা দিতে হবে, এখানে C13 এখানে C13টা ক্লোজ আছে কি নেই সেটা চেক করবে। B13 যেমন চেক করলো 10,000-এর উপরে না নিচে, C13টা চেক করবে সেটা ক্লোজ না ওপেন। হয়ে গেল। এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এবারে আসছি কোনটা, 5% ক্যাশব্যাক। আমাকে তো অ্যামাউন্টটা বার করতে হবে। তাহলে 5% ক্যাশব্যাক। 5% ক্যাশব্যাক কার ওপরে, না এই অ্যামাউন্টের ওপর। তার মানে এই সেলটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে গুণিতক 5%, তার মানে ওই সেলটার যা ভ্যালু থাকবে তার 5% এখানে ক্যালকুলেট হয়ে যাবে। যদি সেটা ক্লোজ না থাকে তাহলে একদম ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, মানে সেখানে কোনো হিসেব দেখাবে না। তাহলে যদি ব্ল্যাঙ্ক ছাড়তে হয়, কিছু হিসেব না দেখায়, তাহলে কি করতে হবে, আদারওয়াইজ যেটা আমরা বলে থাকি টেকনিক্যালি, তাহলে ডাবল ইনভার্টেড কমা ওপেন, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। হয়ে গেল আমাদের ফর্মুলা। ফর্মুলাটা একবার দেখে নাও, ভালো করে বুঝে নাও। খুব সোজা, লজিক্যালি চিন্তা করতে হবে। সেটা হচ্ছে প্রথম কন্ডিশনটা 10,000-এর উপরে আছে কি নেই সেটা এই সেল থেকে চেক, এই সেলগুলো থেকে চেক করবে। দ্বিতীয় কন্ডিশন এখানে ক্লোজ আছে কিনা নেই সেটা চেক করবে। ব্যাস, এখানে এন্টার। এখানে এটা ইকুয়াল টু হবে, এবার এখানে একটা ইকুয়াল টুটা মিস হয়ে গেছিলো, কারণ B13 ইকুয়াল টু 10,000 সেটা চেক করবে, যেমন C13 মানে এই কলমগুলো ক্লোজ লেখা আছে কিনা বা ক্লোজ আছে কিনা সেটাও চেক করবে। সেজন্য এখানে ইকুয়াল টুটা একটা মিসিং হয়ে গেছিলো, ইকুয়াল টুটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার। এবার এটাকে ফর্মুলাটাকে টেনে দেবো, এই দেখো, ঠিক আছে। এইটা একমাত্র আমাদের কন্ডিশন ফুলফিল করলো। প্রথম কন্ডিশনটা 10,000, দ্বিতীয় কন্ডিশনটা ক্লোজ, সেই জন্য এখানে 11,000-এর 5%, এখানে 550 এখানে পেয়ে গেলাম। আবার বলি, এটা পেলাম না, কারণ কি, এটা ওপেন আছে। এইখানে এই লেখাটা এখানে দেখছো এই কন্ডিশনটা ওপেন আছে, সেই জন্য এখানে কোনো ভ্যালু এলো না। এটাও ওপেন আছে, সেই জন্য এখানে কোনো ভ্যালু এলো না। তার মানে একটাই, এতগুলো 5টা থেকে একটাই পেলাম। এবার তুমি বলবে 5টা থেকে একটা তো হাতে, এটা তো দেখেই বোঝা যায় না, এটা তো ছোট টেবিল বলে দেখেই বুঝতে পারছো। কিন্তু যারা ই-কমার্স কোম্পানিগুলো, যারা মেটেরিয়ালস ডেলিভার করে নিয়মিত, তারা হাজার হাজার লাখ লাখ ডেলিভারি করে, তো সেখানে টেবিলটা কত বড় হবে বুঝতে পারছো। হ্যাঁ, তাদের অটোমেটেড সফটওয়্যার থাকবে, সেখান থেকে জেনারেট হয়ে যাবে, কিন্তু এক্সেলও এটা করা যায় এবং সুন্দরভাবে করা যায়। শুধু প্রথম লেভেলে আমাদের সব ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে করে রাখতে হবে, ব্যাস। তারপরে অটোমেটিক্যালি সে জেনারেট করতে থাকবে। এই ফর্মুলাটা যদি আমরা লম্বা টেবিলে অ্যাপ্লাই করে রাখতাম আগে থেকে, তাহলে অটোমেটিক্যালি আমরা এখানে ডাটা পুট করতাম। এখানে দেখো 11,000টাকে যদি আমরা 9,000-এ নিয়ে আসি, তাহলে কি হবে, এ দেখো ক্যাশব্যাকটা চলে গেল। ঠিক আছে, তাহলে এইরকমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে রাখবো, আমরা এখানে পুট করব, অটোমেটিক্যালি আমরা আমাদের যে রেজাল্টটা চাইছি সেই রেজাল্টটা, কন্ডিশনটা ওপর বেস করে যে রেজাল্টটা চাইছি সেই রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, 3টে কন্ডিশন ইফ এবং অ্যান্ড, এই দুটোর ওপর তোমাদের আজকে দেখালাম। 3টে আলাদা আলাদা ডিফারেন্ট টেবিল, 3টে ডিফারেন্ট টেবিলে 3টে ডিফারেন্ট সিচুয়েশান, তার উপর বেস করে কিভাবে অ্যাপ্লাই করা যায় ইফ এবং অ্যান্ড, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে শিখতে পারলে। নিজেরা নিজেদের মতো বাড়িতে টেবিল তৈরি করে নিজেরা নিজেদের মতো প্র্যাকটিস করবে, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে দেখবে হচ্ছে কিনা, হয় কিনা। যদি হয়ে থাকে
খুব ভালো। যদি না হয় থাকে আবার প্র্যাকটিস করবে, করতে করতে তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে, খুব সুন্দরভাবে নিজেরা ফ্রি হ্যান্ড করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তো ইফ হলো প্রথম দিন আমরা ইফ করালাম, তারপর আজকে করালাম ইফ অ্যান্ড, পরের দিন ইফ এবং অরের ওপর এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশান নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।